আচ্ছা, কথা শোনা যাচ্ছে না? ক্লিয়ার? ওকে। আজকে আমরা ক্লিনিক্যাল প্যাথোলজি ক্লাস শুরু করব। ঠিক আছে, তোমাদের এখন নরমালি প্যাথোলজিতে কোন কার্ড চলছে? কোনটা টপিক পড়ানো হচ্ছে? জেনারেল প্যাথোলজি, সিস্টেমিক প্যাথো? আচ্ছা আচ্ছা, আজকে আমরা ক্লিনিক্যাল প্যাথোলজি শুরু করব। হ্যাঁ, এবং এই ক্লিনিক্যাল প্যাথোলজি সম্পর্কে একটু বলি তোমাদের। মোটামুটি সবাই কি জয়েন করেছো? 20 জনের মতো মনে হয় দেখতে পাচ্ছি। বাকিরা কোথায়? ক্লাস করার ট্রাই করবে। হ্যাঁ, ক্লাসগুলি খুব ইম্পর্টেন্ট। যে ক্লাসে দেখা যায় যে স্যার ম্যাডামরা খুব ইম্পর্টেন্ট কিছু বলেন, এবং এই জিনিসগুলি আমাদের পরে ভাইভাতে গিয়ে অনেক অনেক কাজে লাগে। এই জন্য ক্লাস না করলে, এমনিতেই তো এখন ক্লাস নেওয়াটা সম্ভব হচ্ছে না সামনাসামনি, তারপরও যতটুকু পারা যায় অনলাইনে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা আজকে ক্লিনিক্যাল প্যাথোলজি 3টা আইটেম আমি তোমাদের পড়িয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, ক্লিনিক্যাল প্যাথোলজি সম্পর্কে একটু বলি। যে প্যাথোলজির মধ্যে সবচেয়ে সবচেয়ে ইজি পার্ট হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। ঠিক আছে, 7টা আইটেম এবং ভেরি ইজি। মানে তুমি যদি সময় দাও তাহলে আহ, 1 থেকে 2 ঘন্টার বেশি সময় লাগার কথা না এক একটা আইটেম। হ্যাঁ, এবং যেহেতু খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চিন আছে, মানে যে জিনিসগুলি আমরা যেমন কিছু ডেফিনেশন পড়ি বেসিক, এরকম ক্লিনিক্যাল প্যাথোলজিতে কিছু জিনিস আছে ভেরি ইম্পর্টেন্ট এবং খুব সহজ। এগুলো যদি আমরা পড়তে পারি, আমরা রিটেনেও ভালো আনসার করতে পারবো, এবং হচ্ছে ভাইভাতেও আমাদের পার হয়ে যাওয়াটা অনেক ইজি হয়। ঠিক আছে, কিন্তু আমাদের যেটা সমস্যা হয়, তোমরা যেটা করো যে এটা ইজি পার্ট বলে এই অংশটা মনে করো যে হ্যাঁ ক্লিনিক্যাল প্যাথো পরে পড়বো, বা এটা সহজ, এটা হয়ে যাবে, বা পরীক্ষার আগে পড়বো। এই ভুলগুলির কারণে পরে দেখা যায় একটা নর্মাল ভ্যালু বলতে পারছো না, বা একটা নর্মাল কজ বলতে পারছো না, এবং তখন দেখা যায় ভাইবা বোর্ডে টিচাররা বিরক্ত হয়ে যান। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করি। আজকে সময় যেহেতু কম, তোমাদের মনে হয় 12টার সময় ফার্মা ক্লাস আছে, তাই না? আচ্ছা, জি তিনটা ম্যাডাম, আইটেম 12টার যেহেতু, দিকে। তিনটা আইটেম যেহেতু আজকে একই দিনে আমি পড়িয়ে দিব, আমি একটু কুইক আগাই। ঠিক আছে, আচ্ছা, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আনমিউট হয়ে আমাকে কোয়েশ্চেন করবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে 2 নাম্বার আইটেমটা শুরু করি। হ্যাঁ, এক্সামিনেশন অফ সিএসএফ। এখন সিএসএফ এক্সামিনেশন আমি শুধু তোমাদের মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলি পড়াবো। হ্যাঁ, যতটুকু মানে তোমাদের একদম লাগবেই, অনেক বেশি কিছু পড়াবো না, কিন্তু আমি যেগুলি পড়াবো সেই জিনিসগুলি তোমরা বাদ দিবে না পরীক্ষায়। মানে ওই প্রত্যেকটা টপিক তোমরা পরীক্ষার জন্য মানে জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলি আমি তোমাদের পড়িয়ে দিব, এবং এগুলি তোমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট এবং ভাইবার জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা প্রয়োজনীয় জিনিসগুলি নোট ডাউন করে রাখতে পারো। আর বইয়ের ব্যাপারটা বলি, এই ক্লিনিক্যাল প্যাথোলজি তোমাদের কাজী খালেক স্যারের বইটা পড়লেই হবে। হ্যাঁ, অনেক ইজি, কিন্তু অনেকেই হচ্ছে খালেক স্যারের বইটা পড়তে ভয় পায়। তোমরা বিভিন্ন গাইড বই পড়ো। গাইড বইয়ের যেটা সমস্যা, হ্যাঁ, অনেক ভুল টুল থাকে। তো খালেক স্যারের বইটাতে কিন্তু অনেক ইজি করে লেখা ক্লিনিক্যাল প্যাথোলজি, তোমরা একটুখানি খুলে দেখো, এবং ওই অংশটুকু পড়লেই আর আর কোনো কিছুই লাগবে না। মোটামুটি কোনো কিছুই লাগবে না, আর যা যা পড়তে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সিএসএফ এক্সামিনেশনে চলে যাই। হ্যাঁ, সিএসএফ এক্সামিনেশনে আমরা সিএসএফ এক্সামিনেশন কখন করি? যখন আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড রিলেটেড কোনো ডিজিজ হয়, তাই না? সাধারণত আমরা তো এটাই বুঝতে পারছি। তাহলে আমরা প্রথমে পড়বো হচ্ছে ইন্ডিকেশন অফ সিএসএফ এক্সামিনেশন। আমরা কখন কখন করব? তাহলে সিএসএফ এক্সামিনেশনের ইন্ডিকেশন আমরা কি কি ইউজুয়ালি, এগুলো সব বইয়ে আছে। হ্যাঁ, তোমরা জাস্ট কি কি পড়তে হবে এটা লিখে নাও, আর অ্যান্সার গুলি সব বই থেকে পড়ে নেবে। আমি একটু ডিসকাস করছি এখানে। তাহলে যেহেতু আমি বললাম যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড রিলেটেড যে ডিজিজ গুলি, সেগুলিতে আমরা সিএসএফ এক্সামিনেশন করি। তাহলে কি কি হতে পারে? 1 নাম্বার, একটা খুব কমন ডিজিজ আমরা ওয়ার্ডে কাজ করার সময় বিশেষ করে পেডি ওয়ার্ডে খুব পাই। হ্যাঁ, সেটা হচ্ছে মেনিনজাইটিস, তাই না? আমরা সবাই জানি। তাহলে যদি মেনিনজাইটিস হয় তাহলে আমরা সিএসএফ এক্সামিনেশন করব। এছাড়া আরো আছে কিছু ডিজিজ, যেমন এনকেফালাইটিস। আচ্ছা, তারপরে কোনো পেশেন্ট যদি কোমাতে থাকে, কোনো কারণে যদি সাব অ্যারাকনয়েড হেমোরেজ হয়, ঠিক আছে, তারপরে ব্রেইনে কোনো টিউমার হয় বা কোনো অ্যাবসেস ফরমেশন হয়, এবং
কিছু ক্ষেত্রে যেমন নিউরোলজিক্যাল কিছু ডিজিজ আছে, যেমন নিউরোসিফিলিস, তারপরে পোলিওমাইলাইটিস, এইগুলিতে এই ডিজিজ গুলিতে আমরা সিএসএফ এক্সামিনেশন করব। এখন যখন কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, যে পরীক্ষা হলে জিজ্ঞাসা করলাম ইন্ডিকেশন অফ সিএসএফ এক্সামিনেশন, প্রথমেই কিন্তু গিয়ে বলবে না যে নিউরোসিফিলিস, ঠিক আছে? ভুলগুলি কোথায় হয় আমি ধরিয়ে দিচ্ছি। প্রথমে তোমার মুখ দিয়ে যেন মেনিনজাইটিসটা বের হয়, মানে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আগে যে কোনো একটা অ্যান্সারের যখন অনেকগুলি মানে পয়েন্ট থাকবে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট গুলি প্রথমে বলবো। আর পরীক্ষার সময় যেটা হয়, তোমরা যেটা করো, ওই যেটা সবচেয়ে লেস ইম্পর্টেন্ট, সবচেয়ে রেয়ার ডিজিজ, এটা দেখা যায় সবার আগে বলে ফেলো। হ্যাঁ, এক্সামিনার তখন ওখানেই একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। তো আমরা প্রথমে বলবো মেনিনজাইটিস, তারপরে বলবো এনকেফালাইটিস, তারপরে বলবো সাবআরাকনয়েড হেমোরেজ। ঠিক আছে, এই তিনটা বলে ফেলে তারপরে আমার যে আদার্স আরো 4-5টা আমরা সেটা বলবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ইন্ডিকেশনটা জানার পরে আমাদেরকে নেক্সট করতে হবে যে আমরা অ্যাকচুয়ালি সিএসএফটা কালেকশন করি কিভাবে। এটা অনেক সময় পেডি ওয়ার্ডের স্যাররা অনেক সময় এক্সটার্নাল হয়ে পরীক্ষা নিতে আসেন এবং তখন কিন্তু জিজ্ঞাসা করেন। তো আমরা মেইনলি 3টা প্রসেসে সিএসএফ কালেকশন করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে কি করি, লাম্বার পাংচার। আচ্ছা, আরেকটা কি করতে পারি আমরা, সাব অক্সিপিটাল পাংচার। ঠিক আছে, আর আরেকটা করতে পারি যে যখন কোনো নিউরোসার্জারি হয়, মানে ওপেন করার পরে আমরা কালেক্ট করতে পারি, মানে কালেকশন ফ্রম ভেন্ট্রিকল বাই ওপেন সার্জারি। এই 3টা প্রসেস হচ্ছে সিএসএফ কালেকশনের। এখন এই যে আমি সিএসএফ কালেকশন করলাম, এখন এখানে আমরা ইউজুয়ালি কি কি টেস্ট করব। হ্যাঁ, থার্ড কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য মানে রুটিন ল্যাবরেটরি এক্সামিনেশনস অফ সিএসএফ, এটা কিন্তু তোমাদের রিটেনেও আসে। হ্যাঁ, তাহলে রুটিনলি আমরা কি কি টেস্ট করি এবং একটা সিএসএফ টেস্ট করলে আমরা নর্মাল ফাইন্ডিংসটা কি কি পাই। ঠিক আছে, নর্মাল ফাইন্ডিংসটা কিন্তু আমাদের একদম মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা টেস্ট কি কি করি, কিছু ফিজিক্যাল টেস্ট করি, তারপরে কিছু কেমিক্যাল এক্সামিনেশন করি, আর কি করি, কিছু মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি। আচ্ছা, এখন ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা কি কি দেখি, দেখবো আমরা সিএসএফ এর অ্যামাউন্ট, তাই না? তাহলে নর্মাল অ্যামাউন্ট কতটুকু হবে, ইউজুয়ালি 100 to 150 ml। আচ্ছা, তারপরে নর্মাল কালারটা কেমন হবে সিএসএফ এর, ইউজুয়ালি এটা ট্রান্সপারেন্ট হয়, কালারলেস হয়। আচ্ছা, যখনই কালারটা চেঞ্জ হয়ে গেল, এগুলি হচ্ছে নর্মাল ফাইন্ডিং, আমরা নর্মালটা মনে রাখবো, তারপরে হচ্ছে আমরা অ্যাবনর্মালটা পড়বো, যে কালার চেঞ্জ হলে কোন কালারে কোন ধরনের ডিজিজ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে কি কি দেখলাম, অ্যামাউন্ট দেখলাম, কালার দেখলাম, তারপরে সেটা ট্রান্সপারেন্ট কিনা দেখলাম। ইউজুয়ালি কিন্তু একদম ক্লিয়ার হয়, ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে ট্রান্সপারেন্সিটা দেখলাম, তারপরে কোনো ক্লট ফর্মেশন হয়েছে কিনা সেটা দেখলাম, এবং হচ্ছে সিএসএফ এর প্রেশারটা দেখবো। ঠিক আছে, এইগুলি নর্মাল ভ্যালুগুলি সব বইয়ে খুব সুন্দরভাবে চমৎকার করে দেওয়া আছে, নর্মাল ভ্যালুগুলি তোমরা সব পড়ে নেবে। আচ্ছা, তারপরে কিছু কেমিক্যাল এক্সামিনেশন করি। আচ্ছা, কেমিক্যাল এক্সামিনেশন আমরা কি কি দেখি, 4টা জিনিস দেখি। হ্যাঁ, আমরা রিঅ্যাকশনটা দেখবো, মানে পিএইচটা কেমন, তারপরে সেখানে প্রোটিন কতটুকু আছে, তারপরে গ্লুকোজ কতটুকু আছে, আর ক্লোরাইড। ইউজুয়ালি সিএসএফ এই 3টাই দেখা হয়, প্রোটিন, গ্লুকোজ এন্ড হচ্ছে ক্লোরাইড। আচ্ছা, আর কিছু মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে পারি, যেমন যখন আমি একটু পরেই পড়াবো তোমাদের যে মেনিনজাইটিস, বিভিন্ন রকমের মেনিনজাইটিস এর মানে সিএসএফ ফাইন্ডিংস। তো তখন দেখা যায় যে আমরা যদি পায়োজেনিক মেনিনজাইটিস হয়, তখন আমরা ওখানে কিছু ব্যাকটেরিয়া পাই, হ্যাঁ, কালচার করলে কিছু গ্রোথ পাই, এরকম। তাহলে মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে আমরা কিছু সাইটোলজিক্যাল টেস্ট করব, কিছু ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট করি, এবং কিছু আদার্স এক্সামিনেশন করি। যেমন ওই যে বললাম তোমাদের যে কিছু সেল দেখবো, আমরা স্টেনিং করব, গ্রাম স্টেনিং করব, তারপরে কালচার করতে পারি। এছাড়া যদি আমরা নিউরোসিফিলিস মানে সাসপেক্ট করি, তাহলে আমরা ভিডিআরএল টেস্ট করতে পারি। হ্যাঁ, এই জাতীয় টেস্টগুলি হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আচ্ছা, এটা গেল আমাদের রুটিন ল্যাবরেটরি এক্সামিনেশন অফ সিএসএফ। ঠিক আছে, এটা আসলে আমরা এই জিনিসগুলি মেনশন করে দেব। আচ্ছা, এখন সাথে আমরা নর্মাল কম্পোজিশন অফ সিএসএফটা পড়ে ফেললাম। হ্যাঁ, এটা কিন্তু ভাইবাতে জিজ্ঞাসা করে। তাহলে যদি কোশ্চেন করে যে নর্মাল কম্পোজিশন অফ সিএসএফ, একদম সাথে সাথে আমরা বলে দেবো যে অ্যামাউন্ট, নর্মাল অ্যামাউন্ট 100 to 150 ml, তারপরে অ্যাপিয়ারেন্স ইউজুয়ালি কালারলেস, ক্লিয়ার। হ্যাঁ, নর্মাল রিঅ্যাকশন হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন, হ্যাঁ, পিএইচটা একটু বেশি থাকে,
তারপর প্রোটিন কতটুকু থাকে, ইউজুয়ালি 15 to 45 মিলিগ্রাম পার ডেসিলিটার। বই থেকে তোমরা এগুলো সব পড়ে নেবে। প্রোটিনের অ্যামাউন্ট, গ্লুকোজের অ্যামাউন্ট, ক্লোরাইডের অ্যামাউন্ট, ঠিক আছে। ইউজুয়ালি কোন টাইপের সেল থাকে, কিছু সেল প্রেজেন্ট থাকে, এটা হচ্ছে নর্মাল কম্পোজিশন। আচ্ছা, নর্মাল কম্পোজিশনটা পড়ে ফেলার পর এখন আমরা নর্মাল ফাইন্ডিং সবগুলি পড়ে ফেললাম। এখন আমরা আসবো হচ্ছে ডিজিজ পার্টে, ঠিক আছে। আমরা ইন্ডিকেশনের 1 নম্বরে বলেছি যে আমাদের এটা মেনিনজাইটিস, খুব কমন, মানে মোস্ট কমন কজ অফ সিএসএফ এক্সামিনেশন, এবং এই মেনিনজাইটিস নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কথা কি বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? কখনো মানে শোনা না গেলে বা নেট প্রবলেম হলে আমাকে একটু বলো। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। তাহলে মেনিনজাইটিস এর কজ গুলি আমাদের পড়তে হবে। হ্যাঁ, এটা রিটেনে আসে, হোয়াট আর দ্য কজেস অফ মেনিনজাইটিস। তাহলে তোমরা এটা খুব সুন্দর করে পড়ে নিবে যে মেনিনজাইটিস এর কিছু কজ আছে। 1 নম্বরে আমরা লিখবো হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে। খুব সুন্দর করে ব্যাকটেরিয়ার নামগুলি লিখে দেবো, এবং ব্যাকটেরিয়ার মধ্যে আমরা একটু ভাগ করে লিখবো। হ্যাঁ, কিছু ব্যাকটেরিয়া নিওনেটদের বেশি হয়, ঠিক আছে। 1 নম্বরে দিব ব্যাকটেরিয়াল, এবং ব্যাকটেরিয়াল কজের মধ্যে নিওনেটদের হয়, যেমন নিওনেটদের কমন কি দিয়ে হয়, ইকোলাই, ইস্টেশিয়া কোলাই দিয়ে মেনিনজাইটিস হয়। আচ্ছা, আর কি দিয়ে হতে পারে, প্রোটিয়াস দিয়ে হতে পারে, তারপরে স্ট্রেপ্টোককাস অ্যাগালেক্টি দিয়ে হতে পারে। আচ্ছা, এছাড়া কিছু প্রি স্কুল চাইল্ডদের হয়। হ্যাঁ, যারা প্রি স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের আবার কমনলি হয় হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে, ঠিক আছে। তারপরে সেকেন্ড কমন হচ্ছে তোমার নাইসেরিয়া মেনিনজাইটিস দিয়ে, ঠিক আছে। এই গেল। আর হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রেও আমাদের নাইসেরিয়া মেনিনজাইটিস দিয়ে হয়, এছাড়া স্ট্রেপ্টোককাস নিউমোনি দিয়েও হতে পারে। এগুলি আমরা ব্যাকটেরিয়াল গুলি খুব সুন্দর করে, যখন রিটেনে একটা কোশ্চেন আসবে তোমরা কিন্তু খুব সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে লিখবে। আচ্ছা, ব্যাকটেরিয়ালটা 1 নম্বরে দিলাম, দিয়ে তারপরে আমরা দিব হচ্ছে ভাইরাল কি কি ডিজিজ আছে। আচ্ছা, ভাইরাল, তাহলে ভাইরাল কোন কোন ভাইরাস দিয়ে মেনিনজাইটিস হতে পারে আমরা বললাম একবার, তখন যে নিউরোসিফিলিস হয়, পোলিওমাইলাইটিস হয় বললাম না। তাহলে হচ্ছে এই ভাইরাসটা হচ্ছে এন্টারো ভাইরাস। হ্যাঁ, পোলিও ভাইরাস, তারপরে ইকো ভাইরাস, কক্সাকি ভাইরাস, তারপরে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মামস ভাইরাস, ঠিক আছে। এই সবগুলি ভাইরাসের নাম আমরা লিখে দেব। এছাড়া কিছু ফাঙ্গাস দিয়েও হতে পারে, ক্যান্ডিডা অ্যালবিকান্স, তারপর আরো মনে হয় কিছু আছে, এগুলো একটু তোমরা দেখে নিও। তাহলে আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস, এই 3টা জানলাম হচ্ছে মেনিনজাইটিস এর কজ। আচ্ছা, এখন আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার ল্যাব ফাইন্ডিংস অফ ডিফারেন্ট টাইপস অফ মেনিনজাইটিস। এটা হচ্ছে তোমরা এই কোশ্চেনটার পাশে লিখে রাখো, ভেরি 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 ইম্পর্টেন্ট, মানে আনলিমিটেড স্টার। হ্যাঁ, এই কোশ্চেনটা তোমাদের রিটেনে আসে, এই কোশ্চেনটা তোমাদের ইনভ্যারিয়েবলি ভাইভাতে জিজ্ঞাসা করা হয়, এবং ভাইভা বোর্ডে এইটা কিন্তু খুব সহজ। হ্যাঁ, ক্লিনিক্যাল প্যাথোলজির ব্যাপারটা বলি, যে এই ক্লিনিক্যাল প্যাথোলজিতে খুব ভালো অ্যান্সার করে ভাইভা বোর্ডে ভালো মার্কস তোলা কিন্তু অনেক ইজি। আমাদের হয় কি, প্যাথোলজি যেদিন ভাইভা থাকে আমরা, মানে তোমরা তো অলরেডি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু বলি, আমি আজকে আসলে সময় অনেক কম, মানে একই দিনে 3টা আইটেম পড়াবো, আমি এই জন্য অ্যাডিশনাল কথা বেশি বলতে পারছি না। একটু তোমাদেরকে বলি, তোমরা এই যে পড়াশোনা করছো এখন, তো আনফরচুনেটলি তোমরা এসে হলে থেকে সামনে ক্লাস করে পড়তে পারছো না, কিন্তু সিনিয়রদের সাথে কিন্তু কন্টাক্ট রাখবে, ঠিক আছে। সিনিয়রদের সাথে কন্টাক্ট রাখবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে নিজের ব্যাচমেটদের সাথে কন্টাক্ট রাখবে অ্যাবাউট স্টাডি। মানে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে শুধুমাত্র ফেসবুকে, মেসেঞ্জারে কানেক্টেড থাকলেই কানেক্টেড থাকি না, ঠিক আছে। আমাদের যেটা হয়, আমি লাস্টলি যে পরীক্ষাটা প্রফটা নিলাম তোমাদের সিনিয়র আপু ভাইয়াদের, যেটা দেখা গেল যে ওরা পরীক্ষা দিল প্রায় টোটাল ছিল হচ্ছে 180 জনের মতো, 188। আচ্ছা, যেটা খুবই দুঃখের সাথে যেটা খেয়াল করলাম, যে আমি 12 দিন পরীক্ষা নিলাম, এবং 12 দিন যে তারা পরীক্ষা দিল, তাদের মানে আজকে যারা পরীক্ষা দিয়ে গেল, আগামী কালকে যারা দিবে, তারা কেউ আগের গ্রুপের ফ্রেন্ডদের কাছে কোশ্চেন গুলি শোনেনি, যে তোকে কি কোশ্চেন জিজ্ঞাসা করলো। আমরা যখন মেডিকেলে পড়েছি আমরা কি করতাম, যে যেই না হচ্ছে যদি আমার 3য় দিনে ভাইভা থাকে,
বা প্র্যাকটিক্যাল থাকে বা অসপি থাকে, আমি কি করতাম, প্রথম 2 দিন যারা পরীক্ষা দিয়ে আসছে ওদের যতই অন্য ডিপার্টমেন্টের ভাইবা থাকুক, হ্যাঁ অনেকেই অনেক চাপের মধ্যে থাকে, একসাথে অনেকগুলি ভাইবা চলতে থাকে, যেটাই হোক এক ফাঁকে গিয়ে একটু বল না কি কি ধরছে তোকে, কি কি চট করে একটু হয়তো বাথরুমে বেসিনের সামনে দেখা হলো, একটু বল তো অসপিতে কি কি ছিল, স্টেশনগুলিতে কি কি ছিল। তো আমি খুব আশ্চর্য হয়ে এবার খেয়াল করলাম যে এই যে 188 জন পরীক্ষা দিল তারা কিন্তু আগের দিনে কি কি ছিল অসপি স্টেশনে এটা কেউই আগের জনের কাছ থেকে শুনে যায়নি। কারণ আমি মোস্টলি একই কোশ্চিন দিয়েছি পরীক্ষায়, আগের দিনে যেটা দিয়েছি পরের দিনে দেখা গিয়েছে 50-60% ওই আগের গুলি ছিল। কিন্তু আশ্চর্যজনক ভাবে মানে নর্মাল জিনিসটাই আইডেন্টিফাই আগে তো আমি অসপির একটা স্টেশন আমি আইডেন্টিফাই করবো যে জিনিসটা কি, তারপরে আমি ওই রিলেটেড কোয়েশ্চেনের আনসার লিখবো, তাই না? যেমন ধরো এই যে যেমন আমি সিএসএফ পড়াচ্ছি তোমাদের, তাহলে সিএসএফ থেকে অসপিতে আমি সাথে সাথে একটু অসপিটাও ডিসকাস করে দিচ্ছি আর কি। অসপিতে কি থাকতে পারে, একটা লাম্বার পাংচার নিডিল দিয়ে দিতে পারি, তাই না? একটা হয়তো লাম্বার পাংচার নিডিল টেবিলে থাকলো এবং সাথে তোমার একটা কোয়েশ্চেন থাকলো যে হোয়াট আর দ্য ফাইন্ডিংস অফ ল্যাব ফাইন্ডিংস অফ পায়োজেনিক মেনিনজাইটিস। তো যেটা দেখা গেল যে লাম্বার পাংচার নিডিলটাই আইডেন্টিফাই করতে পারে, লাম্বার পাংচার নিডিলের জায়গায় লিখে দিচ্ছে স্পাইনোকিন নিডিল, হ্যাঁ তারপরে আরো কি নিডিল সেটা ডেসক্রিপশন, মানে আমি যদি তোমাদের সেই খাতা দেখাতে পারতাম, মানে অদ্ভুত, মানে পরীক্ষার হলে অদ্ভুত উপন্যাস রচনা, একটা লাম্বার পাংচার নিডিল, একটা বোন ম্যারো অ্যাসপিরেশন নিডিলের যে বর্ণনা, হ্যাঁ মানে কষ্ট লাগে আবার হাসি আটকে রাখাও কঠিন হয়ে যায়, ব্যাপারটা এরকম। তো আমি চাই না যে তোমাদের ক্ষেত্রে, যেহেতু তোমাদের এখন আমি ক্লিনিক্যাল প্যাথোলজি পড়িয়ে দিচ্ছি, আমি পড়াবো, অন্যান্য ম্যাডামরা পড়াবেন, এবং তোমাদের পারফরমেন্সে যেন এই জিনিসটা না আসে। পরে দেখা গেল যে ম্যাডামরা ডাক দিয়ে আমাদেরকে বললেন যে এই অবস্থা কেন, স্টুডেন্টদের কিছুই তো আইডেন্টিফাই করতে পারছে না, প্র্যাকটিক্যালে একটা ইউজুয়াল কোশ্চেনের অ্যান্সার দিতে পারছে না, ঠিক আছে? এই কারণে তোমরা কানেক্টেড থাকবে সবার সাথে, কানেক্টেড তোমরা সবাই থাকো সবার সাথে, সারাক্ষণই মেসেঞ্জারে সবাই অনলাইন, কিন্তু যেটা হচ্ছে পড়াশোনা রিলেটেড কানেকশনও কিছু রাখতে হবে। কি পড়া হলো, চল এটা একটু পড়ি, আজকে আমরা একটু এটা ডিসকাস করি, হ্যাঁ অনলাইনে কিন্তু গ্রুপ স্টাডি করা পসিবল, তাই না? আমরা একসাথে কত গ্রুপ কল করি, ভিডিও কল করি, এভাবে কিন্তু পসিবল, চাইলে সবই হয়। এবং তোমাদের যেহেতু সময় আছে এখন হাতে, ক্লাস হচ্ছে না, বাসায় থেকে থেকে পড়াশোনা করতে পারছো, মায়ের হাতে রান্না খেয়ে পড়াশোনা করা যাচ্ছে, যতটুকু সময় পাবে পড়বে, এটা তোমারই কাজে লাগবে, তোমার পুরো লাইফে কাজে লাগবে, নট অনলি ইন প্রফেশনাল এক্সামিনেশন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটাতে চলে যাই যে হোয়াট আর দ্য ল্যাব ফাইন্ডিংস অফ ডিফারেন্ট টাইপ অফ মেনিনজাইটিস। ঠিক আছে, তাহলে আমরা মেইনলি 3 ধরনের মেনিনজাইটিস এর ফাইন্ডিংসটা পড়বো। খুব চমৎকার করে কাজী খালেক স্যারের বইয়ে একটা চার্ট দেয়া আছে, জাস্ট চার্টটা মুখস্থ করে ফেলবে, ব্যাস ঝামেলা শেষ। একবার মুখস্থ করে ফেললে এটা মনেও থাকে, হ্যাঁ সহজ। আচ্ছা, তাহলে কি হয় যে আমরা কিছু জিনিস দেখি, বললাম না সিএসএফ এ যে কালার দেখি, প্রেসার দেখি, সেল কাউন্ট দেখি। তাহলে কালার যখন আমরা দেখব তখন পায়োজেনিক মেনিনজাইটিস কেমন পাবো? নর্মাল সিএসএফ আমি তোমাদের বললাম যে কালারলেস হয়, হ্যাঁ ক্লিয়ার হয়। তাহলে যখন আমরা পায়োজেনিক মেনিনজাইটিস তখন কালারটা পাবো হচ্ছে কিছুটা ক্লাউডি। পায়োজেনিক মানেই তো ওখানে ব্যাকটেরিয়া ভর্তি, তাই না? মনে রাখবে ওখানে পাস, ব্যাকটেরিয়া মানে পাস, পায়োজেনিক মানে পাস, তাহলে ওখানে কালারটা হয়ে যাবে ক্লাউডি, হেজি অথবা পুরুলেন্ট, হ্যাঁ লাইক ঠিক হয়ে যাবে। আচ্ছা, যদি টিউবারকুলার মেনিনজাইটিস হয় তাহলে আবার কালারটা অনেক সময় ক্লিয়ার থাকতে পারে, আবার কখনো কখনো ক্লাউডি হতে পারে। কিন্তু যদি ভাইরাল মেনিনজাইটিস হয়, 3টা মেনিনজাইটিস এর ফাইন্ডিং করব, হ্যাঁ পায়োজেনিক, টিউবারকুলার এন্ড ভাইরাল। আচ্ছা, ভাইরাল মেনিনজাইটিসে কিন্তু ইউজুয়ালি কালারটা ক্লিয়ারই থাকে, আমাদেরকে অন্য ফাইন্ডিং দিয়ে কনফার্ম হতে হবে যে ইট ইজ ভাইরাল মেনিনজাইটিস, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেমন হচ্ছে সিএসএফ এর প্রেসার, নর্মাল যে প্রেসার থাকে সেটা হচ্ছে পায়োজেনিক মেনিনজাইটিসে আমরা ইউজুয়ালি নর্মাল পেতে পারি, কিন্তু ইনক্রিজডও পেতে পারি, হ্যাঁ দেখা যায় ইনক্রিজড পাওয়া যায়। টিউবারকুলার মেনিনজাইটিসেও সেম, নর্মাল পেতে পারি আবার ইনক্রিজড পেতে পারি, কিন্তু ভাইরালে আবার দেখা যায় নর্মাল থাকে, হ্যাঁ ভাইরালে এই জিনিসগুলি নর্মাল থাকে। এভাবে আমরা প্রত্যেকটা পয়েন্ট একটু বই থেকে পড়ে নেব। হ্যাঁ, সেল কাউন্ট প্রিডমিনেন্টলি কোন সেল থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, খুব জিজ্ঞাসা করেন ভাইবা বোর্ডে
যে পায়োজেনিক মেনিনজাইটিসে আমি প্রিডমিনেন্টলি কিন্তু নিউট্রোফিল পাবো, এবং নিউট্রোফিল কতগুলি পাবো সেটাও জিজ্ঞাসা করেন অনেক সময়। তাহলে নিউট্রোফিল কতটুকু পাবো এটাও পড়ে নিব আমরা। প্রিডমিনেন্টলি নিউট্রোফিল থাকে, এটাই অনেক সময় তোমাদের মুখ দিয়ে বের হতে চায় না। আর টিউবারকুলার মেনিনজাইটিসে প্রিডমিনেন্ট সেল হচ্ছে লিম্ফোসাইট। ঠিক আছে, এটাতে কনফিউশন করা যাবে না যে পায়োজেনিক মেনিনজাইটিসে নিউট্রোফিল আর হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিসে লিম্ফোসাইট। এই গেল। তারপরে আমরা প্রোটিনের অ্যামাউন্টটা পড়ে নিব। হ্যাঁ, প্রত্যেকটা মেনিনজাইটিসে কতটুকু বাড়ে। তারপরে গ্লুকোজের অ্যামাউন্টটা পড়ে নেব। ঠিক আছে, গ্লুকোজটা আবার ডিক্রিজ করে। হ্যাঁ, আচ্ছা, ক্লোরাইডের অ্যামাউন্টটা পড়ে নিব। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা কালচার করব। হ্যাঁ, কালচার করে আমরা যদি কালচার করি এবং পায়োজেনিক মেনিনজাইটিস হয় তাহলে কালচার, গ্রাম স্টেনিং এগুলো করলে কিন্তু আমরা অর্গানিজমটা পাবো। ঠিক আছে, যেটা দিয়ে হয়েছে। তারপরে আর যদি টিউবারকুলার মেনিনজাইটিস হয় তাহলে টিউবারকুল ব্যাসিলাই পাবো। কিন্তু যদি ভাইরাল মেনিনজাইটিস হয় তাহলে আবার দেখা যায় কোনো অর্গানিজম পাওয়া গেল না, মানে মেনিনজাইটিসের সকল সাইন সিম্পটম আছে কিন্তু কোনো অর্গানিজম আমি পেলাম না বিভিন্ন টেস্টে, তাহলে আমি এটা ধরে নেব যে এটা ভাইরাল মেনিনজাইটিস। ঠিক আছে, আচ্ছা, এখন এই গেল আমাদের ল্যাব ফাইন্ডিং, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারে, এবং এটাই লাস্ট কোশ্চেন অ্যাকচুয়ালি আমাদের এই স্পেসিফিক। কেউ কি কিছু বলতে চাও? আচ্ছা, তাহলে আমরা সিএসএফ এ এই জিনিসগুলি সব পড়ে ফেললাম, এবং এই কয়টা জিনিসই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর বেশি কিছু তোমাদের পড়ার দরকার নেই, এটাই আইটেমে জিজ্ঞাসা করা হবে এবং প্রফেশনাল পরীক্ষায় এখান থেকেই রিটেন আসবে, এবং এই কয়টা জিনিস থেকেই ভাইভাতে কোশ্চেন করা হবে। খুব কি কঠিন লাগলো বলো তো? মাথা ঘুরছে না নাকি? ম্যাডাম। কি বলে, এক টানা কি বলে যাচ্ছে, বই খুললে ইজি লাগবে। হ্যাঁ, তোমরা যেটা করবে শোনো, একটা আইটেম পড়তে ক্লিনিক্যাল প্যাথোলজি সময় লাগবে মোট 2 ঘন্টা, কোনোভাবেই নট মোর দেন 2 আওয়ার্স। হ্যাঁ, এটা আমি বলছি। তো তোমরা যেটা করবে, আজকে একটা আইটেম পড়ে ফেলবে ইফতারের পরে, বুঝতে পারলে? আজকে একটা পড়বে, 3টা পড়িয়ে দেবো, তো কালকে একটা পড়বে আর পরশু একটা পড়বে। পড়ে কি হবে, যেহেতু আজকে আমি পড়িয়ে দিলাম, তোমাদের কিছুটা মাথার মধ্যে থাকবে, পড়াটা তাড়াতাড়ি হবে। আর এই পড়া যদি গিয়ে শুরু করে ঈদের পরে, তো আইটেম নেওয়া শুরু করব। ঠিক আছে, তো এই পড়া যদি যখন ঈদের পরে শুরু করবে না, তখন মাথা ঘুরতে থাকবে যে ম্যাডাম কি কি পড়াছিলেন, কি করছিলেন, আমাদের তো কিছুই মনে নাই। এই জন্য আজকে একটা আইটেম পড়ে ফেলবে, কালকে একটা পড়ে ফেলবে, পরশু একটা পড়ে ফেলবে। ঈদ এখনো অনেক দেরি আছে, পড়ে ফেললে কাজটা হয়ে থাকলো। তারপর যেদিন আইটেমের ডেট দেবো তার আগের দিন একটু রিভাইজ করে নেবে, শেষ। আচ্ছা, তাহলে আমরা একটু দ্রুত আগাই। হ্যাঁ ম্যাডাম, আচ্ছা, তোমরা সবাই মিউট হয়ে থাকো। হ্যাঁ, যখন তোমাদের কোনো কোশ্চেন থাকবে বা ক্লাস শেষে, তখন তোমরা আনমিউট হয়ে আমাকে কোশ্চেন করবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে লিভার ফাংশন টেস্টে আমরা চলে যাই। হ্যাঁ, 6 নাম্বার আইটেমে। তাহলে লিভার ফাংশন টেস্টে আমরা কি কি করি? লিভার ফাংশন টেস্টের অনেক কিছুই তোমরা জানো। হ্যাঁ, আমরা ফিজিওলজিতে অনেক কিছুই পড়ে আসি, এই কারণে এটা একটু ইজি লাগার কথা। তাহলে লিভার ফাংশন টেস্টে আমরা এই সিএসএফ এর মতোই প্রথমে পড়বো হচ্ছে ইন্ডিকেশন, কখন করি। তাহলে লিভারের ফাংশন আমরা কখন দেখব? যখন লিভারের কোনো ডিজিজ হবে, তাই না? আর লিভারের সবচেয়ে কমন ডিজিজ হচ্ছে জন্ডিস, কমন সিমটম অ্যাকচুয়ালি। হ্যাঁ, কমন সিমটম হচ্ছে জন্ডিস, এটা আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি। আচ্ছা, তাহলে ইন্ডিকেশন গুলি কি কি আমি একটু তোমাদের বলে দিই, সবকিছু বইয়ে আছে, তারপর একবার বলে দিচ্ছি যে লিভার ফাংশন টেস্টের ইন্ডিকেশন হচ্ছে নাম্বার 1 হচ্ছে টু ডিফারেন্সিয়েট ডিফারেন্ট টাইপ অফ জন্ডিস। আচ্ছা, তারপরে হচ্ছে টু ডিটেক্ট দ্য নেচার অ্যান্ড সিভিয়ারিটি অফ লিভার ডিজিজ। আর নাম্বার 3 হচ্ছে কন্ট্রোল অ্যান্ড ফলো আপ অফ ট্রিটমেন্ট অফ লিভার ডিজিজ, মানে যখন আমি একটা পেশেন্ট, একটা ভাইরাল হেপাটাইটিস এর পেশেন্ট, হ্যাঁ, তাকে হচ্ছে আমি, বা একটা হেপাটোসেলুলার কার্সিনোমা বা হচ্ছে হেপাটাইটিস বি ডিজিজ, যারা ক্রনিক ক্যারিয়ার হয়ে যায়, তাদের আমি ট্রিটমেন্ট দিলে সেটা রেসপন্স দেখার জন্য আমরা আবার লিভার ফাংশন টেস্ট গুলি একটা সার্টেন টাইম পর পর রিপিট করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই 3টা ইন্ডিকেশন মোটামুটি বলবো।
আচ্ছা, এই ইন্ডিকেশনের পরে এখন আমরা ইউজুয়ালি কি কি টেস্ট লিভার ফাংশন টেস্ট হিসেবে করে থাকি। হ্যাঁ, ক্লিনিক্যাল প্যাথোলজিতে কিন্তু টেস্টের নামগুলি সব প্রত্যেকটা চ্যাপ্টারই ভালো করে পড়তে হবে। আচ্ছা, তাহলে রুটিনলি কি কি লিভার ফাংশন টেস্ট করে থাকি এটা কিন্তু তোমাদের রিটেনে আসে। হ্যাঁ, রিটেনে আসে, ভাইভাতে জিজ্ঞাসা করা হয়, অসপি স্টেশনে কোনো ফাইন্ডিং এর সাথে থাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে লিভার ফাংশন টেস্ট কি কি করব? কিছু বায়োকেমিক্যাল টেস্ট করতে পারি, যেমন এক্সক্রিটরি ফাংশন দেখার জন্য আমরা বিলিরুবিন টেস্ট করি, সিরাম বিলিরুবিন লেভেল দেখি, সবকিছু বইয়ে আছে। হ্যাঁ, জাস্ট শোনো মনোযোগ দিয়ে, তাহলে হবে। সিরাম বিলিরুবিন লেভেলটা দেখি, ইউরিন বিলিরুবিন লেভেলটা দেখি, ইউরিন ইউরোবিলিনোজেন লেভেলটা দেখি। এছাড়া আমরা কিছু এনজাইম টেস্ট করি, তাই না? কম বেশি আমরা কিন্তু জানি। আচ্ছা, এনজাইমগুলির মধ্যে নাম্বার 1 হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, যেটাকে আমরা বলি এএলটি, অথবা যার আরেকটা নাম হচ্ছে এসজিপিটি, সিরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্সঅ্যামাইনেজ। আচ্ছা, এখানে একটা ছোট্ট ব্যাপার তোমাদের বলতে চাচ্ছি, যে এই যে এএলটি আর এএসটি, পরীক্ষার সময় কিন্তু এএলটি আর এএসটি বলা যাবে না, বলতে হবে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, স্পার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ। হ্যাঁ, পরীক্ষার সময় তোমরা যে কোনো পড়ার যে শর্ট টার্মগুলি, সেই টার্মগুলি ইউজ করবে না। মানে এটা হচ্ছে খুব একটা মাইনাস। পরীক্ষা যখন আমি শুরু করব, মানে ভাইভা দেয়া এবং রিটেন খাতাও লেখা সেম জিনিস, যখন ভাইভা মানে ইট ইজ এ টেকনিক, অ্যান্ড ডেফিনেটলি আমাদেরকে কিছু পয়েন্ট মাথায় রাখতে পারে। ভাইভার জন্য কিন্তু নিজেকে প্রিপেয়ার করার একটা বিষয় আছে, এবং এই কারণেই বলা হয় যে রিডিং পার্টনারশিপে পড়া। হ্যাঁ, যে আমরা একজন আরেকজনকে বলবো, কারণ হচ্ছে যখন এই যে আমি তোমার একটা ভাইভা পরীক্ষা নিতে বসবো, তখন কিন্তু জাস্ট তুমি যখন ইন করলে, হ্যাঁ, তোমার প্রথম আমি যখন তোমার নাম জিজ্ঞাসা করব, তখন থেকে কিন্তু তোমার পরীক্ষা শুরু হয়ে গেল। ঠিক আছে। তোমাকে জিজ্ঞাসা করবো যে তোমার নাম কি, তোমার বাসা কোথায়, হ্যাঁ, টু টু মেক ইউ রিল্যাক্স, টু কোপ আপ উইথ দ্য এক্সামিনেশন এনভায়রনমেন্ট। আচ্ছা, কিন্তু তুমি এই যে অ্যান্সারিংটা শুরু করলে, নাম বললে, তোমার অ্যাড্রেসটা বললে, তোমার বাসা কোথায় বললে, তোমার দু একটা হালকা কথা, কিন্তু এর মধ্যেই কিন্তু তোমার কনফিডেন্স লেভেলটা আমরা কিছুটা জাজ করে ফেলি। ঠিক আছে, যে হ্যাঁ, স্টুডেন্টটা কেমন, খুব সে কি খুব ভয় আছে, সে কি পরীক্ষার জন্য প্রিপেয়ার যথেষ্ট, সে কতটুকু কনফিডেন্স। আমি যখন আমার ভেতরে নলেজ থাকবে, হ্যাঁ, এবং সঠিক নলেজ থাকবে, তখন কিন্তু আমি কনফিডেন্ট হব। এবং ভাইবা বোর্ডে তোমরা যেটা করো, হ্যাঁ, অনেকেই যেটা করো, যে গলার আওয়াজই বের হচ্ছে না, শোনা যাচ্ছে না, হ্যাঁ, এই কাজটা আমরা কখনো করব না। আমি যেটা পারি, যা পারি আমি লাউডলি বলবো। আমি যেটা পারছি না, সেটা আমি হয়তো বলবো যে ম্যাডাম আমার এই মুহূর্তে এটা মনে পড়ছে না। ঠিক আছে। কিন্তু ওই যে এদিকে তাকালাম, ওদিকে তাকালাম, ডানে বায়ে লেকচারার ম্যাডামের দিকে তাকালাম, হ্যাঁ, ওদিকে তাকালাম, দরজার দিকে তাকালাম, ফ্যানের দিকে তাকালাম, এদিক ওদিক তাকায় মনে করার চেষ্টা করলাম, অ্যান্সার যেটা আমি পারছি না, সেটা বেসিক্যালি আকাশ বাতাস খুঁজে তো মনে পড়বে না। আমাকে কিন্তু নেক্সট কোয়েশ্চেনটা করার সুযোগ দিতে হবে, সময় চলে যায়। ঠিক আছে। আমরা যখন একটা অ্যান্সার পারি না, তখন ওই চুপ করে থেকে ও আ করতে করতে কিন্তু সময় নষ্ট করে ফেলি। আমি যদি একটু স্মার্টলি অ্যান্সারটা দিয়ে দিই যে ম্যাডাম আমার এই মুহূর্তে এটা মনে পড়ছে না, তাহলে আমি তখন তোমাকে আরেকটা নেক্সট কোশ্চেন করবো। এবং তোমার যদি এমন হয় অ্যাকচুয়ালি তুমি ওটা মনে করতে পারছো না, তাহলে তুমি নেক্সটটা পারবে। এবং তুমি যত বেশি কোশ্চেনের অ্যান্সার দিবে, তত তোমার পাস করার পসিবিলিটি বেড়ে যাবে। এই জন্য ভাইভা বোর্ডে আমরা কখনোই কোনো কোশ্চেনের অ্যান্সার আসতে দিব না। আমি যতটুকু পারি সেটা হবে আমার একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। ঠিক আছে। ভাইভা বোর্ডে আমি কনফিডেন্ট থাকবো যে স্যার ম্যাডামরা যেন প্রথমেই চিন্তা করে না নেন যে এই স্টুডেন্টকে এ তো কিছুই বলতে পারতেছে না, একটু কোনো ধরনের মনে তো হচ্ছে কিছুই পড়ে আসেন। হ্যাঁ, এই ধরনের একটা ইমেজ যেন না হয়। প্রথমেই একটা ডেফিনেশন যখন জিজ্ঞাসা করবে, মানে ডেফিনেশন একদম ঝরঝরা বলে দেবো, টিউমারের ডেফিনেশন, উইলিস ডেফিনেশন, ওটাতে কিন্তু ইমেজটা তৈরি হয়ে যায় যে হ্যাঁ, আচ্ছা স্টুডেন্টটা তো পারে। তখন যদি তুমি দু তিনটা কোশ্চেন নাও পারো, আমার মনে হবে আচ্ছা আসলেই মনে হয় ও মনে করতে পারছে না, ও তো ডেফিনেশন, তারপরে এই যে নর্মাল লেভেল, নর্মাল জন্ডিস, আমি জিজ্ঞাসা করলাম জন্ডিসের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, বাহ অনেক সুন্দর বলতে পারলো। তার মানে যখন কোশ্চেন আস্তে আস্তে কঠিন হবে, সেটা না পারলেও তোমার ফেল হবে না। ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা কি করলাম, লিভারের এই যে অনেক কথা চলে আসছে, আসলে আজকে সময় কম। তাহলে লিভারের এনজাইম গুলি যখন আমরা বলবো তখন আমরা কখন এটা বলবো না যে ম্যাডাম এএলটি এএসটি, হ্যাঁ আমরা বলবো অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ। আচ্ছা, আর কি কি এনজাইম দেখি, অ্যালকালাইন ফসফেটেজ দেখি, গামা গ্লুটামিন ট্রান্সফারেজ দেখি। আচ্ছা, কিছু সিনথেটিক ফাংশন দেখি, এগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না। আমরা কিছু মেটাবলিক ফাংশন দেখি, ঠিক আছে। তারপর কিছু আরো কিছু টেস্ট করি, যেমন ফেরিটিন লেভেল, তারপর আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, হ্যাঁ পার্সেন্ট স্যাচুরেশন, তারপরে আলফা ফিটোপ্রোটিন, হ্যাঁ এগুলো সব তোমরা যখন রিটেনে আসবে খুব গুছিয়ে আনসারটা সুন্দর করে লিখে দিবে। আচ্ছা, এছাড়া যদি এমন হয় যে ভাইরাল মানে ভাইরাল হেপাটাইটিস আমি সাসপেক্ট করছি, তখন কিন্তু আমরা হেপাটাইটিস বি, হেপাটাইটিস এর জন্য কিছু সেরোলজিক্যাল টেস্ট করি, তাই না। ভাইরাল অ্যান্টিজেন দেখি, অ্যান্টিবডি দেখি, এগুলি আমরা অটো অ্যান্টিবডি দেখি, এগুলো সব আমরা নামগুলি লিখে দেব। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে জন্ডিস, ঠিক আছে। জন্ডিসের ডেফিনেশন এবং টাইপস মানে ঝরঝরা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, জন্ডিসের ডেফিনেশন বলার পরে যদি তুমি জন্ডিসের ডেফিনেশন বলতে না পারো, তুমি যদি পরীক্ষার হলে অ্যানিমিয়ার ডেফিনেশন বলতে না পারো, এগুলো আমরা ফিজিওলজিতে পড়ে আসি না। আমরা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নর্মাল অ্যানিমিয়ার ডেফিনেশন, জন্ডিসের ডেফিনেশন এগুলো কিন্তু পড়ে আসি, এবং আমাদের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এসে এগুলো আবার রিভাইজ হয়। তো এক্ষেত্রে যদি পরীক্ষার হলে তুমি জন্ডিসের ডেফিনেশনই বলতে না পারো, তাহলে পরের কোশ্চেনে আমি কিভাবে যাব। হ্যাঁ, এই জন্য ডেফিনেশন তোমরা না করবে কি, আমি যেটা করতাম ওই ডেফিনেশন, এখন আমি জানি না তোমাদের পাওয়া যায় কিনা বা গাইডের মধ্যে, আমি ডেফিনেশন গুলি যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানে আমার সাবজেক্ট ওয়াইজ, আমি আলাদা একটা খাতা বা রাইটিং প্যাডের মধ্যে ইম্পর্টেন্ট ডেফিনেশন গুলি লিখে রাখতাম। এবং যখন হয়তো কোনো কিছু আমার পড়তে ভালো লাগছে না, হ্যাঁ হয়তো মাথা জ্যাম, অনেক সময় হয় না, অনেক অনেক পড়াশোনা করার পর পরীক্ষা লাগে মাথা জ্যাম হয়ে থাকে, আমি হয়তো একটু রিল্যাক্স করছি, একটু বারান্দায় বসে আছি, তখন আমি ডেফিনেশনের ওই প্যাডটা হাতে করে নিয়ে গেলাম। এবং ডেফিনেশন যেহেতু আমাকে পরীক্ষা শুরুই হবে আমার ডেফিনেশন দিয়ে, সো আমি ডেফিনেশন গুলি বারবার পড়লে হয় কি মুখস্থটা ভালো থাকে, ভাইবা বোর্ডে এসে উ আ এরকম করা লাগে না, বুঝতে পারলে। তাহলে জন্ডিসের ডেফিনেশনটা আমরা খুব ভালো করে মুখস্থ রাখবো, বইয়ের মধ্যে আছে, যেটা কি ইয়েলো কালারেশন অফ দা স্ক্লেরা, মিউকাস মেমব্রেন এন্ড হচ্ছে স্কিন। এবং সেটা কখন হবে, যখন বিলিরুবিন লেভেলটা নরমালের চেয়ে ইনক্রিজ হয়ে যাবে। হ্যাঁ, ইউজুয়ালি যখন 3 মিলিগ্রাম পার ডেসিলিটার এক্সিড করে যায়, তখন হচ্ছে আমরা এটাকে জন্ডিস বলি। খুব সুন্দরভাবে ডেফিনেশনটা মুখস্থ করবে, এবং সাথে ক্লাসিফিকেশনটা একটু বড়। হ্যাঁ, একটা আছে হচ্ছে প্যাথোফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন, মানে ইডিওপ্যাথোলজিক্যাল মেবি, আর আরেকটা হচ্ছে তোমার ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। তো প্যাথোফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা একটু কঠিন, কিন্তু এটা তোমাদেরকে বই থেকে তোমরা পড়ে মানে কয়েকবার পড়ে ফেললে তোমাদের এটা মনে থাকবে। রিটেনে মেইনলি আসে আর কি ক্লাসিফিকেশনটা। আচ্ছা, তাহলে প্যাথোফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনে আমরা ইউজুয়ালি কি ধরনের পাই, জন্ডিস মানেই তো বিলিরুবিন বেড়ে যাবে, তাহলে আমরা কি পাই, এক ধরনের টাইপের মধ্যে হচ্ছে মেইনলি আনকনজুগেটেড বিলিরুবিনটা বাড়বে, ঠিক আছে। আর আরেক ধরনের টাইপে হচ্ছে কনজুগেটেড বিলিরুবিনটা বাড়বে, ঠিক আছে। তাহলে কোন কোন কন্ডিশনে আমার আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হবে, সেটা হচ্ছে কোনো কারণে বিলিরুবিনের প্রোডাকশন বেশি হচ্ছে, যে হেমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে, বা কোনো কারণে জিআই ট্র্যাক্টে ব্লিডিং হচ্ছে, বা হচ্ছে কোনো ব্লাড ডিসঅর্ডার যেমন থ্যালাসেমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া, এইগুলিতে দেখা যায় কি বেশি বেশি বিলিরুবিন প্রোডাকশন হয়, এবং সেটা আবার আনকনজুগেটেড। তো এটা চলে গেল হচ্ছে 1 নম্বরে। আচ্ছা, তারপরে আবার হয় কি বিলিরুবিন প্রোডাকশন হচ্ছে বেশি, এবং সেটা ঠিকমতো কনজুগেট হচ্ছে না, ইম্পেয়ার্ড কনজুগেশন। কখন কখন হতে পারে, যেমন ছোট বাচ্চাদের হয়, তাই না, ছোট বাচ্চাদের পেডি ওয়ার্ডে গেলেই দেখবে ফিজিওলজিক্যাল জন্ডিস অনেক 3 থেকে 7 দিনের মধ্যে, জন্মের পরে 3 থেকে 7 দিনের মধ্যে একটা জন্ডিস ডেভেলপ করে বাচ্চাদের, এবং 10 দিনের মধ্যে সেটা আবার সেরেও যায়। তো ওদের কি হয়, বিলিরুবিন প্রোডাকশন হচ্ছে এবং সেটা কনজুগেট হচ্ছে না, এই কারণে ব্লাডে চলে যায়, বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস। এছাড়া বাচ্চাদের আবার ব্রেস্ট মিল্ক জন্ডিস হয়। হ্যাঁ, অনেক বাচ্চা মায়ের ব্রেস্ট ফিড করার পর ব্রেস্ট মিল্কের কারণে জন্ডিস ডেভেলপ করে। আচ্ছা, এছাড়া হচ্ছে যেমন ভাইরাল হেপাটাইটিস, তারপর লিভার সিরোসিস, এরকম কিছু ডিজিজ আছে, এতে হতে পারে। হ্যাঁ, এগুলি সব আমরা পড়লাম হচ্ছে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়ার কজ। আচ্ছা, এখন আমরা পড়বো কিছু কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়ার কজ,
ঠিক আছে, যেমন কোনো কারণে যদি লিভার ড্যামেজ হয়, আবার এখানে ওই আসবে ভাইরাল হেপাটাইটিস হতে পারে, তারপর ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হতে পারে, ওরাল কন্ট্রাসেপটিভ ইউজের জন্য হতে পারে, তারপরে কোনো কারণে যদি বাইল ডাক্টে অবস্ট্রাকশন থাকে তাহলে হতে পারে, তারপর গল ব্লাডারে স্টোন থাকলে হতে পারে। ঠিক আছে, তারপর কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াসে হতে পারে, অথবা যদি বাইল ডাক্টে হয়, হ্যাঁ, অনেক সময় বিলিয়ারি স্ট্রিকচার ডেভেলপ করে, এইগুলির কারণে আমরা প্রত্যেকটা নাম এগুলো সুন্দর করে লিখে দেবো। হ্যাঁ, যে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া নামগুলি লিখবো, কনজুগেটেড হাইপারবিলিরুবিন নামগুলি লিখবো খুব সুন্দর করে। আচ্ছা, এই গেল, এটা হচ্ছে প্যাথোফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা খুব ইজি। হ্যাঁ, তিনটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে হেমোলাইটিক জন্ডিস, একটা হচ্ছে হেমোলাইসিস মানে তো হচ্ছে ভেঙে যাওয়া। হ্যাঁ, মানে যখন আমাদের আরবিসি গুলি এক্সেসিভ ব্রেকডাউন হয় তখন হচ্ছে হেমোলাইটিক জন্ডিস ডেভেলপ করে। আচ্ছা, আরেকটা হতে পারে হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস। হেপাটোসেলুলার মানেই হচ্ছে লিভার সেলের সমস্যা, কোনো কারণে লিভার সেলগুলি যদি ড্যামেজ হয়ে যায়। আর আরেকটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। ঠিক আছে, সেটাও হচ্ছে কোনো কারণে বাইল ডাক্ট অবস্ট্রাকশন হলে বা যে কোনো অবস্ট্রাকটিভ ডিজিজ হলে। তাহলে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আমরা পড়লাম এই তিনটা। এই গেল আমাদের জন্ডিসের ক্লাসিফিকেশন। এখন আমাদের কিন্তু এই যে পড়লাম কনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া আর হচ্ছে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া, হ্যাঁ, বা কনজুগেটেড বিলিরুবিন আর আনকনজুগেটেড বিলিরুবিন, এই দুইটার ডিফারেন্সটা অনেক সময় রিটেনে আসে। ঠিক আছে, যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন কনজুগেটেড এন্ড আনকনজুগেটেড বিলিরুবিন। তোমরা এটা বইয়ে দেওয়া আছে খুব সুন্দর করে, বই থেকে এই ডিফারেন্সটা পড়ে নিও। আচ্ছা, এর পরের কোশ্চেন আমরা পড়বো হচ্ছে যে জন্ডিসে আমরা কি কি এনজাইমেটিক টেস্ট করি, এটা কিন্তু কি কি এনজাইম টেস্ট করি এটা ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, তাহলে এনজাইম গুলির নাম তো আমি প্রথমে একবার তোমাদের বলে ফেললাম, তাই না, যে কি কি দেখি, যেমন এএলটি দেখি, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, এটার আরেকটা নাম হচ্ছে এসজিপিটি। আচ্ছা, তারপরে কি দেখি, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফার এএসটি, এটার আরেকটা নাম হচ্ছে এসজিওটি। আচ্ছা, এগুলির কিন্তু নর্মাল লেভেলগুলি তোমাদের পড়তে হবে। হ্যাঁ, যে নর্মাল ভ্যালু কত, তারপরে কত বেড়ে গেলে জন্ডিস, কোন ধরনের জন্ডিস বলা হবে, এগুলি পড়তে হবে। আচ্ছা, তাহলে এনজাইম আর কি কি দেখি, অ্যালকালাইন ফসফেটেজ দেখি, তারপর ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ দেখি, গামা গ্লুটামিল ট্রান্সফারেজ দেখি, আরো আরো কিছু এনজাইম আছে। হ্যাঁ, সবগুলি এনজাইমের নাম যখনই এটা জিজ্ঞাসা করবে যে হোয়াট আর দ্য এনজাইম, আমরা কি কি দেখি, আমরা শুরুই করব হচ্ছে এসজিপিটি এসজিওটি থেকে। ওই সবার আগে গামা গ্লুটামিল ট্রান্সফারেন্স বলবো না, ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট সেটা আগে, আগে এসজিপিটি, তারপর এসজিওটি, তারপর হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস, তারপর গামা গ্লুটামিল ট্রান্সফারেন্স, এবং তারপরে হচ্ছে যে অন্যগুলি আছে আরো, অ্যাসোসিয়েটেড ডিহাইড্রোজেনেজ, তারপর ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, এগুলো বলবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনে আসি। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ল্যাব ফাইন্ডিং অফ হেমোলাইটিক হেপাটোসেলুলার এন্ড অবস্ট্রাকটিভ জন্ডিস। খুব সুন্দর করে চার্ট করে বইয়ে বক্স করে দেওয়া আছে। 3 ধরনের জন্ডিসের ল্যাবে, ব্লাডে, ইউরিনে, স্টুলে মানে টেস্ট করে কি কি ফাইন্ডিং পাওয়া যাবে একদম ঝরঝরা মুখস্থ রাখতে হবে। তাহলে কি কি দেখি, যেমন হেমোলাইটিক জন্ডিসে আমরা কি কি ফিচার পাবো, যদি আমরা ব্লাড টেস্ট করি তাহলে হচ্ছে বিলিরুবিন লেভেলটা কি পাবো, রেজ পাবো, ডেফিনেটলি রেজ পাবো, কিন্তু সেই বিলিরুবিন লেভেলটা হবে হচ্ছে মোস্টলি আনকনজুগেটেড বিলিরুবিনটা পারবে এখানে হেমোলাইটিক জন্ডিসে। ঠিক আছে, আর আদার্স যে এনজাইম প্যারামিটার গুলি, সেই এনজাইম প্যারামিটার গুলি কিন্তু মোটামুটি নরমাল থাকে। অ্যালকালাইন ফসফেটেজ, তারপর এসজিওটি, এসজিপিটি, এগুলি হচ্ছে আবার হিমোলাইটিক জন্ডিসে নরমাল থাকে। কিন্তু এখানে কি হবে, আমি যদি ইউরিন টেস্ট করি তাহলে ইউরোবিলিনোজেনের অ্যামাউন্টটা বেড়ে যাবে। হ্যাঁ, এবং যদি স্টুল এক্সামিনেশন করি তাহলে স্টুলে তোমার স্টারকোবিলিনোজেনটা বেড়ে যাবে। হ্যাঁ, এগুলি হচ্ছে হেমোলাইটিক জন্ডিসের পজিটিভ ফাইন্ডিং। আবার দেখো, খেয়াল করো, হেপাটোসেলুলার জন্ডিসে কি হবে, হেপাটোসেলুলার জন্ডিসেও কিন্তু বিলিরুবিনটা বাড়ে, কিন্তু এখানে বোথ কনজুগেটেড এবং আনকনজুগেটেড দুটোই বাড়ে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার এএসটি লেভেল, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, মানে এসজিওটি যেটা, সেটা অনেক বেড়ে যাবে, এসজিপিটি যেটা, সেটাও অনেক বেড়ে যাবে, লিভার সেলগুলি ড্যামেজ হয়ে যায়,
এটা অনেক বেড়ে যাবে। তারপর প্রথমিন টাইমটা প্রলং হয়ে যাবে। হ্যাঁ, এগুলো কিন্তু সব আমি হিমোলাইটিক জন্ডিসে এনজাইম প্যারামিটার গুলি নরমাল পেলাম, কিন্তু হেপাটোসেলুলার জন্ডিসে আবার সবগুলি বেড়ে গেল। হ্যাঁ, এইভাবে অবস্ট্রাকটিভ জন্ডিসে ফাইন্ডিং গুলি আমরা পড়ে নিব। তো এইভাবে এই যে একটা চার্ট, ডিফারেন্সিয়েট ল্যাব ফাইন্ডিংস অফ হেমোলাইটিক, হেপাটোসেলুলার এন্ড অবস্ট্রাকটিভ জন্ডিস, প্রত্যেকটা ফাইন্ডিং খুবই ভালোভাবে আলাদা আলাদা ভাবে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ফর রিটেন এন্ড ফর ভাইবা, রিটেনে বেশি আসে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখন অবস্ট্রাকটিভ জন্ডিস এর কজটা অনেক সময় পরীক্ষা হলে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, অবস্ট্রাকটিভ জন্ডিস কেন কেন হতে পারে, কি কারণে হতে পারে, কজগুলি আমরা একটু পড়ে নেব। যেমন হচ্ছে অবস্ট্রাকটিভ, যেখানে অবস্ট্রাকশন হবে কোনো কারণে, হ্যাঁ, সেটা ভাইরাল হেপাটাইটিস এর কারণে হতে পারে, মানে লিভারের কিছু কিছু অবস্ট্রাকটিভ জন্ডিসের কজটাকে আমরা দুই ভাগ করে ফেলবো। একটা হচ্ছে লিভারের নিজস্ব কজ, আর একটা হচ্ছে লিভারের বাইরের কোনো কারণে, মানে এক্সট্রা হেপাটিক কজ, মানে লিভার ছাড়া অন্য জায়গার ডিজিজের কারণে যদি জন্ডিস ডেভেলপ করে, তাহলে লিভারের কি কি কজে হতে পারে, যেমন হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, তারপরে অ্যালকোহলিক হেপাটাইটিস, তারপর লিভার সিরোসিস, তারপর কিছু ড্রাগস এর কারণে, যেমন বললাম যে ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করলে হতে পারে, প্রেগন্যান্সির কারণে অনেক সময় হতে পারে। হ্যাঁ, প্রেগন্যান্সিতে কিন্তু কোলেস্টেসিস ইন প্রেগন্যান্সি, ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস ইন প্রেগন্যান্সি, এটা কিন্তু খুব কমন। হ্যাঁ, প্রেগন্যান্সিতে অনেকেরই হয়, এবং আমরা যখন গাইনি ওয়ার্ডে ক্লাস করব তখন হয়তো বা পেতে পারি এরকম একটা পেশেন্ট। আবার হচ্ছে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে নিজে নিজেই সেরে যায়। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এক্সট্রা হেপাটিক কজ যদি যাই, তখন লিভারের বাইরে কি হতে পারে, কমন বাইল ডাক্টে যদি স্টোন হয়, আচ্ছা, হেড অফ দ্য প্যানক্রিয়াসে যদি ক্যান্সার হয়, ঠিক আছে, কোনো কারণে যদি বাইল ডাক্টে স্ট্রিকচার ডেভেলপ করে, বিলিয়ারি স্ট্রিকচার, তাহলে খুব সহজ কিন্তু। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু কঠিন না, কিন্তু তোমাদের পড়তে হবে। আমাদের পরীক্ষার সময় আমরা কিন্তু তোমাদের কাছে এটা এক্সপেক্ট করি না যে খুব কঠিন কোশ্চেনের অ্যান্সার তুমি পারবে। খুব কঠিন কোশ্চেনের অ্যান্সার পারলে আমরা অনার্স মার্ক দিই অনেক, মানে অনেক ভালো পারার জন্য, কিন্তু কঠিন কোশ্চেনের অ্যান্সার না পারার জন্য কিন্তু কখনো ফেল হয় না। হ্যাঁ, এটা মনে রাখবে, ফেল কিন্তু সব সময় হয় যে জিনিসটা তোমার পারা উচিত কিন্তু তুমি পারলে না, এটার জন্য। এই কারণে তোমরা সহজ জিনিসগুলি ভুল করবে না, যেটা তোমার পারা উচিত সেটা কখনো ভুল করবে না। অনেক সময় আমরা অনেক কিছু পারি না এবং বের হয়ে চিন্তা করি, আল্লাহ আমি এটা পারলাম না, ওটা পারলাম না, ওটা পারলাম না, আমাকে তো স্যার কোনোভাবেই পাশ করাবেন না, কিন্তু অথচ দেখা গেল আমি বেসিক গুলি সব পেরে গিয়েছি। হ্যাঁ, হয়তো অনেক কঠিন কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারিনি, এটার জন্য কখনো স্যার ম্যাডামরা ফেল করান না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের মোটামুটি হচ্ছে লিভার ফাংশন টেস্ট। এখন তোমাদের নাম্বার 7 আইটেম হচ্ছে নর্মাল বায়োকেমিক্যাল ভ্যালু। ঠিক আছে, এই আইটেমটা কেন জানি তোমরা এত সোজা, ঠিক আছে, 10 মিনিটের একটা পড়া, কিন্তু এটা কেন জানি তোমরা পড়োই না এবং নর্মাল ভ্যালু গুলি বলতে পারো না। হ্যাঁ, এবার পরীক্ষায় মানে এত আমরা কষ্ট পাইছি, এবং আমার মনে হলো যে আমি ওদের মানে ওদের মুখ থেকে মানে বলে দিয়ে আমি আনসারটা বের করে আনি। মানে ম্যাডামরা এত ডিসঅ্যাপয়েন্ট হলেন, পরীক্ষায় একটা জিজ্ঞাসা করছেন নর্মাল আরবিসি কতটুকু থাকে, নর্মাল ডাব্লিউবিসি কাউন্ট, এগুলো আমরা ফিজিওলজিতে পড়ে আসি না বলো, নর্মাল ডাব্লিউবিসি কাউন্ট সেটাই বলতে পারছে না তোমাদের সিনিয়র ভাইয়া আপুরা। নর্মাল প্লেটলেট কতগুলি থাকে, ঠিক আছে। তো এই যে 7 নাম্বার আইটেমটা তোমাদের কার্ডের, এই 7 নাম্বার আইটেমটাকে তোমরা কোনোদিনই কোনো গুরুত্ব দাও না, কিন্তু এই আইটেমটা দিয়ে বললাম না কিছু বেসিক জিনিস, যে ডেফিনেশন না পারলে পাস হবে না, একটা নর্মাল ভ্যালু না পারলে পাস হবে না, এবং নর্মাল ভ্যালুটা আবার পড়ো, অনেক সময় ভ্যালুটার সাথে ইউনিটটা পড়ো না। সমস্যা যেটা, গ্রাম না মিলিগ্রাম না মিলিমোল না ইউনিট না ইন্টারন্যাশনাল ইউনিট, আমি বলতে পারছি না কোনটা মিলিমিটার, কোনটা কিউবিক মিলিমিটার, কোনটা ডেসিলিটার। ঠিক আছে, ভ্যালুটা পড়বে, সাথে ভ্যালুর যে ইউনিটটা এটা পড়বে। এক এক পেজ কাজী খালেক স্যারের বইয়ে দেখিও একটা পৃষ্ঠা আছে, এবং ওখানে ওটা পড়ে নেবে, 10 মিনিটও লাগবে না ওটা পড়তে। হ্যাঁ, কিন্তু এটা পরীক্ষায় এই ভুলগুলি করার জন্য এত এক্সামিনাররা বিরক্ত হন, মানে এবারে প্লেটলেট কাউন্ট নর্মাল যদি কেউ বলতে না পারে তাহলে কতটা রাগ হবে বলো, পাস হবে কেমনে। আচ্ছা, তাহলে নর্মাল বায়োকেমিক্যাল ভ্যালুর মধ্যে কিসের কিসের ভ্যালু পড়তে হবে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নাও। ভ্যালু গুলি তোমরা বই থেকে পড়ে নেবা, কিন্তু কি কি পড়তে হবে সেটা নোট ডাউন করো, যে এইগুলি না পারলে কিন্তু পাস হবে না। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও আমরা ভ্যালু কি কি পড়বো।
তাহলে 1 নম্বরে হচ্ছে আমরা লিভার যে সিরাম এনজাইম গুলো সেগুলো পড়বো, এসজিপিটি, এসজিওটি। লিখে নাও, একদম খাতার মধ্যে লিখো। এনজাইম লেভেল পড়বো, সিরাম এনজাইম এসজিপিটি, এসজিওটি। আচ্ছা, নাম্বার 2 অ্যালকালাইন ফসফেটেস। নাম্বার 3 লিখো ইউরিক অ্যাসিড। তারপর নাম্বার 4 লিখো লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইলের মধ্যে হচ্ছে পড়বে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, আর হচ্ছে এইচডিএল, এলডিএল, 4টা লেভেল। আচ্ছা, তারপরে পড়বে সিরাম ইলেকট্রোলাইট। এটার পাশে লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কি কি লেভেল পড়বে? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম। আচ্ছা, এরপরে পড়বে ব্লাড গ্লুকোজ লেভেল। এর পাশেও লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাস্টিং, আর কখন আইজিটি বলবো, আর হচ্ছে কখন 2 আওয়ার্স আফটার ফুড কত, নর্মাল ভ্যালু, এবং ডায়াবেটিস মেলাইটাসে কত। মানে নর্মাল ভ্যালুটা পড়বে, সরি, নর্মাল ভ্যালুটা পড়বে 3টা পার্টে, নর্মাল আর হচ্ছে ফাস্টিং আর 2 আওয়ার্স আফটার ফুড পড়বে। একটা হচ্ছে নর্মাল, মানে একটা নর্মাল হিউম্যান বিইং এর ফাস্টিং কত থাকে ব্লাড সুগার, এবং 2 আওয়ার্স আফটার ফুড কত থাকে। আচ্ছা, যদি আইজিটি হয় মানে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, তাহলে নর্মাল কত থাকে এবং 2 আওয়ার্স আফটার ফুড কত থাকে। এবং যদি ডায়াবেটিস মেলাইটাস হয় তাহলে ফাস্টিং এ কত থাকে এবং হচ্ছে 2 আওয়ার্স আফটার ফুড কত থাকে। ঠিক আছে, 6টা ভ্যালু পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা না পারলে পাস হবে না, হ্যাঁ, গ্লুকোজ লেভেল বলতে না পারলে পাস হয় না। আচ্ছা, তারপরে পড়বে হচ্ছে সিরাম ইউরিয়া লেভেল, সিরাম বিলিরুবিন লেভেল। বিলিরুবিনের মধ্যে ডিরেক্ট, ইনডিরেক্ট দুটাই পড়বে। আচ্ছা, সিরাম ক্রিয়েটিনিন লেভেল। আচ্ছা, এরপরে পড়বে প্লাজমা প্রোটিন লেভেল। অনেক সময় স্যার ম্যাডামরা জিজ্ঞাসা করেন, কম জিজ্ঞাসা করেন অবশ্য, প্লাজমা প্রোটিন লেভেল, কিন্তু এটা তারপরেও পড়ে রাখা ভালো। প্লাজমা প্রোটিনের মধ্যে পড়বে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন। লিখেছো সবাই? লিখেছো নাকি ম্যাডাম বই থেকে পড়ে নিবো? লেখার দরকার নাই। ব্যাপারটা কি বলো তো? তোমরা কোশ্চেন টোশ্চেন কিছুই করছো না, কোনো কথাবার্তা নাই, আমি বুঝতেই পারছি না। তোমরা কি শুনতে পাচ্ছো আমার কথা? জি ম্যাম, পাচ্ছি। জি ম্যাম। আচ্ছা, তাহলে এই যে নর্মাল ভ্যালু আমি যে কয়টা বললাম, এই কয়টা ভ্যালু উইথ ইউনিট, মানে কোনটা মিলিগ্রাম, কোনটা ইউনিট, কোনটা মিলিমোল, হ্যাঁ, কোনটা গ্রাম, কোনটা কিউবিক মিলিমিটার, এই জিনিসগুলি, এটা হচ্ছে শুধু বললাম ক্লিনিক্যাল প্যাথোলজি। আবার যখন তোমরা হেমাটোলজিতে যাবে তখন হেমাটোলজির গুলি পড়বে। ক্লিনিক্যাল প্যাথোলজির এই যে নর্মাল ভ্যালু যে কয়টা আমি লিখে দিলাম, এই কয়টার বাইরে কিছু জিজ্ঞাসা করে না, এবং এই কয়টা পড়লেই পরীক্ষায় পাস। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে ঝড়ো গতিতে, যেহেতু সময় কম, ফার্মাকোলজি তোমাদের ক্লাসটা না থাকলে হয়তো আমি আরেকটু স্লো আর একটু ডিটেলসে যেতাম, যেহেতু তোমাদের আরেকটা ক্লাস আছে, এবং একই সাথে আমাদের একই দিনে আমার 3টা ক্লাস নেওয়া লাগলো। তো একটু ঝড়ো গতিতে আমি পড়িয়ে দিলাম, কিন্তু আমার মনে হয় যে আমি কোনো কিছু বাদ দেইনি, হ্যাঁ। এবং যে ইম্পর্টেন্ট জিনিসগুলি, আরো অনেক কিছুই পড়ানো শুরু করলে তো এখন অনেক কিছুই আছে, কিন্তু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড এবং ক্লিনিক্যাল প্যাথোলজি রিলেটেড এই কয়েকটা জিনিস জানলেই মোটামুটি তোমাদের ক্লিনিক্যাল প্যাথোলজি নলেজ সাফিসিয়েন্ট হবে আমি মনে করছি, হ্যাঁ। আচ্ছা, এখন বলো, তোমাদের কারো কি কোনো কোশ্চিন আছে, কিছু জানতে চাও? না ম্যাম। বলো, ক্লাসে কি করো তোমরা? বা অনেকজনই তো জয়েন করেছো দেখি। সবাই কি আসলে ক্লাস করছো, না জয়েন করে যে ম্যাডাম অ্যাটেন্ডেন্সটা থাকলো আর আমরা আমাদের মতো থাকি? এইদিকে ম্যাডাম তো আর আমাদেরকে দেখতে পাচ্ছে না নাকি? শোনো, ক্ষতিটা কিন্তু যা হবে নিজেরই হবে, বুঝছো? প্রফ কিন্তু আমি আমার জীবনে
পাশ করে চলে আসছি। আমার কিন্তু আর কোনো টেনশন নাই। প্রফ তোমাদেরকে দিয়ে পাশ করতে হবে। প্রফ কবে? ম্যাডাম বলেনি ডেট আসলে। আচ্ছা, টাইম হয়নি। ইউজুয়াল টাইম কবে? ম্যাডাম কোন এই মাসে? মেতে হয়েছিল, মানে এই মেতে। আচ্ছা, এখন তোমরা কি কোনো কারণে ধরে রাখছো যে মেতে প্রফ হবে না? জি মানে ম্যাম, আমাদের ধরে রাখছি, সেকেন্ড হবে না। কোর্স তো আসলে শেষ হলো এই মার্চের দিকে, এই মানে মার্চে শেষ ফেব্রুয়ারি হচ্ছে? থেকে। জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ওটা রেজাল্ট হচ্ছে? জি ম্যাডাম, ওটা রেগুলার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা হোক, এখন যেহেতু ক্লাসগুলি চলতে থাকবে, ক্লাসের সাথে সাথে তোমরা পড়া পড়তে থাকো, এবং পরে যখন আবার আইটেম নেবো তখন আইটেমগুলি দিবে। হ্যাঁ, এখন এই কোভিড এর কারণে আমরা সবাই কিন্তু আসলে খুব খারাপ অবস্থায়, এবং এরই মধ্যে আমাদেরকে পড়াশোনা করে যেতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, খুব সাবধানে থাকো, আর সুস্থ থাকো সবাই। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, কারো তো কোনো কোশ্চিন নাই? ওকে, আমি তাহলে আজকে এই পর্যন্তই শেষ করলাম। ভালো থাকো সবাই। আসসালামু আচ্ছা ম্যাডাম, আলাইকুম। আসসালামু আলাইকুম।